সুপ্রিয় শিক্ষার্থী, আমি তোমাদের রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাপ্ত ধর্ম রাসায়নিক বন্ধন এই অধ্যায়ের কিছু অংশ নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের সংকলন নিয়ে আলোচনা করা হবে। সেই সংকলনটা হচ্ছে sp3d সংকলন। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম sp সংকলন, তার আগের ক্লাসে sp2। আমরা সবগুলো আলোচনা পর্যায়ক্রমে sp3d সংকলন, ঠিক আছে? অবশ্যই ক্লাসগুলো ফলো করছো। তোমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করে সমস্যা হলে আমাদেরকে জানাবে। হ্যাঁ, তো আজকে আমরা তোমাদের দেখবো যে sp3d সংকলনটা কি, সে সম্পর্কে আমরা আলোচনা করব। আজকে আলোচ্য বিষয় হচ্ছে তোমার sp3d সংকলন। এই সংকলনে আমরা জানি কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তি, কি বললাম, কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি s, 3টি p অরবিটাল ও একটি d অরবিটালের মিশ্রণের ফলে, কি বললাম, sp3d সংকলনের ক্ষেত্রে কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি s, 3টি p ও একটি d অরবিটালের মিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট ও সমধর্ম বিশিষ্ট পাঁচটি সংকর অরবিটাল সৃষ্টি করাকে sp3d সংকলন বলে। তো আমরা এটা ভালো করে খেয়াল রাখবো। sp3d সংকলনে কয়টা? একটা s আর 3টা p, px, py, pz আর একটি d। d এর মধ্যে কিন্তু ডেলস্কেট আগে আসবে। তাহলে একটি s অরবিটাল, 3টি p অরবিটাল, px, py, pz এবং একটি d। d এর ভাগ 5টির মধ্যে একটি তোমার d আসবে। কোনটা? d যেটা হচ্ছে ডেলস্কেটটা। এই 5টার মিশ্রণের ফলে এদের কিন্তু প্রত্যেকটা আকৃতিগুলো ভিন্ন ভিন্ন। এগুলো এস এর এক ধরনের, পি এর এক ধরনের, ডি এর এক ধরনের। এগুলো মিশ্রিত হয়ে সমশক্তি, সম আকৃতি ও সমধর্ম বিশিষ্ট 5টি সংকর অরবিটাল সৃষ্টি করবে আর কি। 5টা কটা হচ্ছে আমাদের? 1টা, 2টা, 3টা, 4টা, 5টা। 1, 2, 3, 4, 5 এই 5টা আমাদের করতেছে সংকর অরবিটাল। এই 5টা কি করছে? এদের জ্যামিতিক গঠনটা হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার আমরা দ্বিপিরামিড বলতেছি। জ্যামিতিক আকৃতি হবে ত্রিকোণাকার দ্বিপিরামিড। আমরা যদি একটু উল্লেখ করতে চাই যে কাঠামোটা কি হয়েছে, কিরূপ হবে? ত্রিকোণাকার দ্বিপিরামিড বলতেছি আমরা, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এখানে যদি আমরা মৌলগুলো বসাতে চাই, কি বসাতে চাই? আমরা যদি এ আর বি দিয়ে উল্লেখ করতে চাই, এগুলোকে কি দিয়ে? এ বি বলো দিয়ে, অথবা একটা এক্সাম্পল বলতে চাই, PCl5 দেখাতে পারি আমরা। PCl5 এর কেন্দ্রে ফসফরাস আছে, তার সঙ্গে আমাদের 5টি মৌল এখানে থাকবে। ত্রিকোণাকার দ্বিপিরামিড। হ্যাঁ, ত্রিকোণাকার দ্বিপিরামিডের ক্ষেত্রে আমরা যদি কেন্দ্রে একটা মৌল বলি, এখানে ফসফরাস বলি, পি বলতেছি, আর 5টা করে, 1টা, এই 2টো, এই 3টা, এই 4টা, এই 5টা। এক্সাম্পল হচ্ছে ফসফরাস পেন্টাক্লোরাইড। এই যৌগটার মধ্যে আমরা sp3d সংকলনটা পাবো। এটার আকৃতি বলা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। তার মানে আমাদের কোণটা হবে, এখানে 3টি কোণ হবে 120 ডিগ্রি, আর উপরে এবং নিচে 2টি কোণ থাকবে 90 ডিগ্রি। 3টি কোণ হবে কত? 120 ডিগ্রি। তার মানে এই কোণটি, এই কোণটা হবে 120 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি, এই কোণটা হবে 120 ডিগ্রি। আর 2টি কোণ, এই যে একটি কোণ আছে এখানে, এগুলো হচ্ছে আমাদের 90 ডিগ্রি পাচ্ছি আমরা। 3টি কোণ হবে 120 ডিগ্রি, আর 2টি কোণ হচ্ছে কি আমাদের 90। আমরা দেখতে চাইলে এখানে পাচ্ছে কি 3টি কোণ, 3টি কোণ 120 ডিগ্রি। এই যে ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন, আবার ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন, এই কোণগুলো হচ্ছে আমাদের, যেহেতু ত্রিকোণাকার বলা হচ্ছে, ত্রিকোণাকার মানে কোণ ভিত্তিক পাচ্ছি, কোণগুলো পাচ্ছি আমরা 120 ডিগ্রি। আর 2টি কোণ থাকবে আমাদের, 2টি কোণ, এটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। আমরা খেয়াল রাখবো যে একটি কোণ 90 ডিগ্রি, আর এই নিচে একটি কোণ পাচ্ছে 90 ডিগ্রি। ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন 90 ডিগ্রি, আবার ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন 90 ডিগ্রি। আর এর সাথে এই ক্লোরিন, ফসফরাস, ক্লোরিন 120 ডিগ্রি, ক্লোরিন, পি আর ক্লোরিন হচ্ছে 120 ডিগ্রি। তো আমরা যেটা বলছিলাম যে এখানে sp3d সংকলনটা হতে গেলে আমাদের থাকতে হবে
ওই মৌলটার ওই যৌগের PCl5 আমরা এক্সাম্পল বলতেছি ফসফরাস পেন্টাক্লোরাইড, এর কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস, পিটা হচ্ছে তার কেন্দ্রীয় মৌল, সেন্টার মৌল বলা আছে। পি এর ভ্যালেন্স ছেড়ে আসে 5টা ইলেকট্রন। তাহলে যে সকল মৌলের কেন্দ্রীয়, যে সকল মৌলের কোন যৌগের যে সকল মৌলের যোজ্যতা স্তরে কমপক্ষে 5টি বা 6টি ইলেকট্রন থাকবে, কমপক্ষে 5টি বা 6টি ইলেকট্রন থাকবে, তারা sp3d সংকরণ দেখাবে। আমরা বলতে পারি 15 গ্রুপের মৌলগুলো 15 গ্রুপ, আমাদের পর্যায় সারণী 15 গ্রুপের মৌলগুলা আর 16, হ্যাঁ 14 কিন্তু আবার দেখাবে না, কারণ 14তে আমাদের 5টা ইলেকট্রন থাকে না। 14 গ্রুপে থাকে সর্বোচ্চ 4টা ইলেকট্রন যোজ্যতা স্তরে। আমরা পাচ্ছি পি ব্লকের মৌলের ক্ষেত্রে পাচ্ছি আমরা, আর 15 গ্রুপে পাচ্ছি আমরা 5টা ইলেকট্রন। এই ফসফরাস মৌলের ক্ষেত্রে 5টা ইলেকট্রন রয়েছে। এই 5টা বা 6টা যাদের ক্ষেত্রে থাকবে তারা sp3d সংকরণটা দেখাবে। তা আমরা আজকে দেখবো PCl5 ফসফরাস পেন্টাক্লোরাইডের আমরা জ্যামিতিক গঠনটা দেখবো, তার সংকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে এই PCl5 এর কেন্দ্রে ফসফরাস রয়েছে, তার সাথে 5টি ক্লোরিন রয়েছে, যেগুলো 120 ডিগ্রি আর 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ফসফরাসের সাথে সেলগুলো যুক্ত অবস্থায় রয়েছে, এবং এদের আকৃতি হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতি। এখন দেখবো আমরা এই যৌগটার মধ্যে সংকরণটা হচ্ছে sp3d সংকরণটা হলো কিভাবে। আমরা যদি সূত্রের সাহায্যে বলতে চাই PCl5 যৌগের সংকরণটা sp3d হলো কিভাবে। এখানে আমরা জানি সূত্র দিয়ে হাফ ইনটু এই PCl5 যৌগের কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে কয়টা থাকে ইলেকট্রন। ফসফরাস মৌল থেকে তোমার 5টি ইলেকট্রন, এখানে আমরা 5 উল্লেখ করব। এই PCl5 যৌগের পি মৌলের তোমার হচ্ছে 5টি ইলেকট্রন থাকে, যেন 5 দিচ্ছি এখানে, প্লাস একযোজী মৌল হচ্ছে কয়টি, Cl দেওয়া আছে এখানে 5টি, প্লাস দিচ্ছি আমরা 5। তাহলে 5 প্লাস 5টা হচ্ছে কি আমাদের, তার হচ্ছে যোজ্যতা স্তরে ইলেকট্রন সংখ্যাটা, আর একযোজী মৌলের সংখ্যা হচ্ছে 5। যেহেতু এটা ক্যাটায়ন বা অ্যানায়ন না, অতএব এখানে -0 +0 দেখাচ্ছি আমরা। ক্যাটায়ন বা অ্যানায়ন হলে আমাদের এইদিকে মাইনাস প্লাসের জায়গায় ওটা পরে বসতে হবে। তাহলে যেহেতু এটা যৌগ, কোনো আয়ন না, অতএব শুধুমাত্র তার কেন্দ্রীয় ওই যৌগটার কেন্দ্রীয় মৌলের যোজ্যতা স্তরে 5টি ইলেকট্রন, সে 5টি দেখাচ্ছি আমরা এখানে, প্লাস একযোজী মৌল হচ্ছে 5। তাহলে হচ্ছে এখানে হাফ ইন্টু 10 মানে পাচ্ছি এখানে 5 বলতে পারছি আমরা এখানে sp3d সংকরণটা পাচ্ছি আমরা, sp3d আমরা সংকরণ পাচ্ছি। তাহলে আমরা এই সূত্রের সাহায্যে আমরা যখন বসাচ্ছি তাহলে পাচ্ছি আমরা এখানে sp3d সংকরণ, এটাকে আমরা জানতে পারছি। ওই যৌগের সংকেত থেকে আমরা পাচ্ছি sp3d সংকরণ। আমরা আরো বলতে পারি এখানে অ্যান্টিমনি SbCl5, তাই না, অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড পাচ্ছে ক্লোরাইড SbCl5, এটাও কিন্তু ফসফরাসের নিচে আর্সেনিক, তার নিচে অ্যান্টিমনি, এই কম্পাউন্ডের মধ্যেও কিন্তু আমরা পাবো sp3d সংকরণ। অ্যান্টিমনি পেন্টাক্লোরাইড এই যৌগটার মধ্যেও আমরা পাবো sp3d সংকরণ। প্রথম কাজটা হচ্ছে কি, আমাদের এই PCl5 যৌগটার মধ্যে আমরা সূত্রের সাহায্যে সংকরণটা বের করব। বের করার পর তারপরে এই কেন্দ্রীয় মৌলের ফসফরাসের ইলেকট্রন বিন্যাস থেকে এটা আমরা দেখিয়ে দিব। হ্যাঁ, ফসফরাস মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমরা দেখাবো তার সংকরণটা কি আসবে। আমরা এখন তার যোজ্যতা স্তর চলে আসি। এই ফসফরাস হচ্ছে 15 বলতে নিয়ন দিচ্ছি আমরা 10, নিয়ন 10, 3s2, 3px, 3py আর 3pz। 10 দিয়ে 12, 13, 14, এই পাচ্ছি আমরা 15। 10 দিয়ে 12, 13, 14, 15টা ইলেকট্রনের বিন্যাস আমরা দেখালাম। এখানে ভ্যালেন্স ছিল হচ্ছে 5টি ইলেকট্রন। কয়টি হচ্ছে আমাদের? 5টি ইলেকট্রন, 2, 3, 4, 5 আমরা দেখাচ্ছি। এখন এখানে যুক্ত আছে 5টা ক্লোরিন। কয়টি আছে? 5টা Cl রয়েছে এখানে, PCl5 5টা ক্লোরিন, প্রত্যেকটা যোজনে 1। তাহলে 5টা আমাদের আনপেয়ার্ড লাগবে অরবিটালের ইলেকট্রন, ঠিক আছে। এখানে 3টা আছে আনপেয়ার্ড, একটা পেয়ার। যেহেতু তৃতীয় শক্তি স্তরের মৌল, ফসফরাস দেওয়া আছে আমাদের, ফসফরাস দেওয়া আছে কি আমাদের পর্যায় সারণীর তৃতীয় তোমার হচ্ছে পর্যায়ের মৌল, অর্থাৎ তৃতীয় পর্যায়ে থাকবে S থাকবে, P থাকবে আর ফাঁকা D থাকবে। এখানে আমাদের কিছু ফাঁকা থাকবে D অরবিটাল। হ্যাঁ, এখন যদি আমাদের ফসফরাস মৌলটাকে উত্তেজিত করি, তাহলে এখানে নিয়ন পাচ্ছি আমরা 3s, 3px, 3py,
3pz, আর 3d পাচ্ছি আমরা x 3d z স্কয়ারটা, তাহলে এখানে px1 py1 pz1 s থেকে একটি ইলেকট্রন চলে আসতেছে dz স্কয়ার, তার মানে এখানে 5টা আনপেয়ার্ড হলো। তাহলে ফসফরাস বলের মধ্যে যেহেতু ফাঁকা আছে অরবিটাল, আরো 5টা আমাদের ডি ফাঁকা থাকে, ডি এর 5টার মধ্যে এস থেকে একটা এসেছে, আরো 4টা ডি ফাঁকা পড়ে আছে, কিন্তু ফসফরাস বলে আর আনপেয়ার্ড ইলেকট্রন নাই, আমাদের সবগুলাই বিজোড় হয়ে গেছে, বিজোড় হয়ে গেছে। ফলে কি আসতেছে, যেহেতু সবগুলাই আমাদের বিজোড় হয়ে গেছে, এখন এরা আমাদের বন্ধন গঠনে সক্ষম, এরা আমাদের কি বন্ধন গঠন করতে সক্ষম। লিখবো আমরা এখন ফসফরাস সংকরিত, আমরা কি লিখবো, ফসফরাস দেওয়া আছে সংকরিত। নিয়ন পাচ্ছি আমরা সংকরিত অবস্থায়, এখানে একটা এস, 3টা পি আর একটা ডি সবগুলোই মিশ্রিত হবে, ভিন্ন ভিন্ন শক্তিগুলো মিশ্রিত হয়ে সমশক্তি, সম আকৃতি এবং সমধর্ম বিশিষ্ট 5টি তৈরি করবে সংকর অরবিটাল। আমরা এটাকে প্রকাশ করবো এইভাবে 3sp3d, এখানে দিচ্ছি আমরা 1 একটি ইলেকট্রন, আবার 3sp3d, এই দুটো হলো 3sp3d, এই 3টা 3sp3d, এই 4টি পাচ্ছি 3sp3d, আমরা এই 5টা পাচ্ছি, 5টা, এই 5টা 1 2 1 2 3 4 5, এই প্রত্যেকটা সংকরিত হচ্ছে। সংকরিত হওয়ার পর আমরা এখানে পাচ্ছি নিয়ন দেখাচ্ছি, এখানে তাহলে এটাকে দেখাবো 3ψ1 দিয়ে 1, 3ψ2 দিয়ে 1, ψ3 দিয়ে 1, ψ4 1, 3ψ5 1, সকল সংকরিত অবস্থা থেকে আমরা ψ প্রকাশ করতে পারবো। হ্যাঁ, আমরা sp3 বলো, sp2 বলো, sp সংকরণ, sp3d, সকল সংকরিত অবস্থা থেকে আমরা এই ψ দিয়ে প্রকাশ করতেছি। এখানে সংকরিত অবস্থা sp3d টাকে আমরা ψ দিয়ে প্রকাশ করছি আর কি। ফসফরাস পেন্টাক্লোরাইড, কার্বন ছাড়া যে যৌগগুলো আসতে হবে, কার্বন ছাড়া যে সকল ইনঅর্গানিক কম্পাউন্ড, অজৈব যৌগগুলোর মধ্যে আমরা এই সংকরণটা পাচ্ছি, সেটা হচ্ছে আমাদের sp3 সংকরণ। কারণ এখানে ফসফরাস মলের ভ্যালেন্স শেলে আছে 5টা ইলেকট্রন, আর এখানে আছে একটি এস, একটি এস, 3টি পি আর 5টি ডি, তার মধ্যে এস থেকে একটাই তোমার ডিতে এসে আনপেয়ার্ড 5টা করে এই সংকরিত স্টেট আমরা তৈরি করতে চাই। এখন আমরা চিত্রের মধ্যে আসি, যে এই যৌগটার সংকরণটা কিরূপ হবে সেই চিত্রটার মধ্যে আমরা আসবো। আমরা সূত্রের সাহায্যে প্রথম কাজটা করলাম, PCl5 এর জন্য তার সংকরণটা বের করলাম। তারপরে ফসফরাস বলে আমরা ইলেকট্রনিক স্ট্রাকচার থেকে, ইলেকট্রনিক কাঠামো থেকে আমরা দেখিয়ে দিব যে তোমার সংকরণটা কি আসতেছে। যেহেতু এই sp3d পাচ্ছি, এই অনুযায়ী আমরা এখানে আসবো। তারপরে এটাকে বেস করে আমরা এখন তোমার চিত্রের মধ্যে আসবো। চিত্রটার মধ্যে আসলে আমরা কেন্দ্রে থাকবে ফসফরাসটা, একটা, এই দুটো, 3টি, 4টি, এই 5টি ত্রিকোণাকার ডি পিরামিড, কথাটা বলা হয় ত্রিকোণাকার ডি পিরামিড। এখন যেহেতু এর সঙ্গে যুক্ত হচ্ছে ক্লোরিন, কি রয়েছে আমাদের ফসফরাস পেন্টাক্লোরাইড, ক্লোরিন রয়েছে এখানে, এর সঙ্গে যুক্ত হচ্ছে ক্লোরিন। আমরা জানি ক্লোরিন মৌলের যদি আমরা সিএলটাকে দেখাতে চাই, সিএল মৌল ওটা 17, এখানেও আসবে নিয়ন 10, 3s2, 3px2, 3py2, 3pz হচ্ছে কত 1, 10 দিয়ে 12 দিয়ে 14, 16 একে 17, এই যে আনপেয়ারটা পাচ্ছি 3pz-টা, 3pz এর মধ্যে বিজোড় ইলেকট্রনটা, বিজোড়টা কার মধ্যে আছে, পি এর মধ্যে আছে। পি এর আকৃতি আমাদের ডাম্বেল আকৃতি, আমরা খেয়াল রাখতে হবে, পিটা হচ্ছে ডাম্বেল আকৃতি, এসটা হচ্ছে গোলাকৃতি, আর ডি হবে তোমার ডাবল ডাম্বেল বা ডাম্বেল ডাম্বেল বলবো আমরা। এখানে ক্লোরিনটা হচ্ছে সিঙ্গেল, এটা হচ্ছে আমরা পি এর মধ্যে, আর পি এর শেপটা হচ্ছে ডাম্বেল। তাহলে এখানে 5টা ক্লোরিনের সাথে তোমার হচ্ছে ফসফরাসের 5টা আমাদের হচ্ছে সংকরিত অরবিটাল, তার সাথে 5টা ক্লোরিন যুক্ত হচ্ছে, এই ক্লোরিন। পাঁচটা ক্লোরিন যুক্ত হয়ে এটাকে আমরা দেখাচ্ছি sp3d সংকরণটা।
একটা ফসফরাস একটা ক্লোরিন, একটা ফসফরাস ক্লোরিন, হ্যাঁ, PrCl, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই যে Cl পাচ্ছি, ক্লোরিন পরমাণু, ক্লোরিন 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 ক্লোরিন, Cl ফসফরাস, এই কোণটা হচ্ছে আমাদের 120, ক্লোরিন ফসফরাস Cl এটা 120, এই একটা 120, তাহলে তিনটি কোণ হবে তোমার হচ্ছে 120 ডিগ্রি, আর এই যে ClPrCl এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা 90 ডিগ্রি, ত্রিকোণাকার দ্বিপিরামিড। এই যে তিনটা হচ্ছে কোণ সিস্টেম, কোণাকার, আর উপরে একটা অংশ, নিচে একটা অংশটুকু, এটাকে বলা হচ্ছে আমাদের দ্বিপিরামিড আকৃতি, ত্রিকোণাকার দ্বিপিরামিড আকৃতি পাচ্ছি আমরা। তো এখানে আরেকটি বিষয়, sp3d তে আমাদের ডি জেড কেন আসতো? ডি এর তো ভাগ আমরা জানি 5টা, তাই না? ডি এর ভাগ জানি আমরা 5টা, dxy, dyz, dzx, dx², dz²টা। এটার মধ্যে এটা কেন আসতো? আমরা খেয়াল করব যে ডি এর যে 5টি ভাগ, সেই 5টি ভাগের মধ্যে দুটো আছে অক্ষ বরাবর, আর তিনটি হচ্ছে তোমার অক্ষগুলোর মাঝামাঝি। যে দুটো হচ্ছে অক্ষ বরাবর মানে dz² আর dx²y², এই দুটো হচ্ছে অক্ষ উপর দিয়ে যাবে, আর এগুলো হচ্ছে dxy, dyz আর dzx/xz, এই তিনটে হচ্ছে কি আমাদের অক্ষগুলোর মাঝামাঝি যাবে, খেয়াল রাখতে হবে। এই তিনটা হচ্ছে x এবং y অক্ষের মাঝে তোমার লোবগুলো বিরাজমান থাকবে। এটা তো আমাদের y আর z এর মধ্যে থাকবে, এটা তো আমাদের z আর x এ থাকবে, আর এগুলো হচ্ছে অক্ষগুলোর উপর দিয়ে যাবে, যে অক্ষগুলো বরাবর। এটা কিন্তু যদি আমরা x অক্ষ ধরি, এটাকে যদি আমরা y ধরি, z ধরি, তাহলে z এর উপর দিয়ে এই তোমার ডাম্বেলটা আসছে, বিধায় এটা কেন আসলো? কারণটা হচ্ছে অক্ষগুলোর উপর দিয়ে অধিক্রমণটা বেশি হয়। যে সকল অরবিটাল গুলোতে তোমার লোবগুলো থাকবে অক্ষগুলোর উপর দিয়ে, অক্ষের উপর দিয়ে পাচ্ছি আমরা, এখানে অধিক্রমণ গুলো বেশি হয়ে থাকে। আমরা খেয়াল করব অক্ষের উপর দিয়ে যে সকল লোব থাকবে, সে সকল যেগুলো আছে অরবিটাল, তাদের ক্ষেত্রে অধিক্রমণটা অনেক বেশি হয়ে থাকে। আর এই তিনটা হবে অক্ষগুলোর মাঝামাঝি, এগুলোর চেয়ে এগুলোতে অক্ষগুলোর উপর দিয়ে ক্ষেত্রে আমাদের তোমার অধিক্রমণটা বেশি হয়ে থাকে, বিধায় তোমার dz² ক্ষেত্রে আমরা তখন এটাকে নিয়ে আসতেছি যে যদি sp3d বলা হয় থাকে, তাহলে dz² এখানে তোমার হচ্ছে কি হচ্ছে, সংকরিত হবে। এভাবে আমরা দেখব যে সকল ডি এর মধ্যে তোমার অধিক্রমণটা বেশি হবে, অক্ষগুলোর উপর দিয়ে যেগুলো বিরাজমান থাকবে তাদের ক্ষেত্রে এটা অনেক বেশি হয়ে থাকে, যার জন্য আমাদের dz² এখানে এসেছে sp3d, আমরা সংকরণটা পাচ্ছি। এখন এখানে PCl5, SbCl5, তোমার এই যৌগগুলো হচ্ছে কি আমাদের sp3d সংকরণটা বিরাজমান থাকবে। এতে কোনো সমস্যা আছে? এনি কোশ্চেন? আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে স্যার। বলো বলো বলো। স্যার এই যে ক্লোরিন, ফসফরাস, ক্লোরিনের মধ্যকার কোণগুলার কম বেশি হচ্ছে কেন? আচ্ছা, এখানে হচ্ছে কি আমাদের হচ্ছে কি এখানে আকৃতিটা, শেপটা তোমার হচ্ছে ত্রিকোণাকার ডাম্বেল, ত্রিকোণাকার দ্বিপিরামিড। আমাদের দেখতে হবে ওই সংকরণে sp3d সংকরণের ক্ষেত্রে কিরূপ আসতেছে আমাদের। এখানে sp3d এর সংকরণের যে জ্যামিতিক নামটা হচ্ছে ত্রিকোণাকার দ্বিপিরামিড। ত্রিকোণাকার দ্বিপিরামিডটা হচ্ছে কিরূপ, আমরা যদি সেন্টারে এটা বলে থাকি, এই যে যেহেতু আমাদের বলা যাচ্ছে যে ত্রিকোণাকার দ্বিপিরামিড, আমাদের যেমন sp3 ছিল টেট্রাহাইড্রাল, কি ছিল চতুস্তলকীয়, sp আমাদের sp তোমার sp কি ছিল, sp ত্রিকোণ ইয়া পাইছিল আমাদের টেট্রাহাইড্রাল ছিল, তাই না? আমাদের এরপরে আসতেছে কি sp2 ছিল আমাদের ত্রিকোণাকার সমতলীয়, sp2 ছিল কি আমাদের ত্রিকোণাকার সমতলীয়, sp ছিল আমাদের কি তোমার হচ্ছে যে সরল রৈখিক। এগুলোর প্রত্যেকটা নাম আছে। sp3d এর হচ্ছে কি আমার ত্রিকোণাকার দ্বিপিরামিড, যার জন্য এখানে দুটো আমরা পাচ্ছি ত্রিকোণাকার যে কোণ কোণ কোণ, ঠিক আছে, কোণ কোণ কোণ। তো এই কোণটাকে কোণাকারের আমাদের যেহেতু কোণ বলা হচ্ছে, এই এটার এক ধরনের আমরা অ্যাঙ্গেল পাবো, আর দ্বিপিরামিড যে কেন্দ্রের সাথে উপরে আর নিচে অংশটুকু আসতেছে, এর সাথে আমাদের এক ধরনের অ্যাঙ্গেল পাবো। তাহলে sp3d এর যে মিশ্রণটা পাচ্ছি আমরা, এখানে দুই ধরনের আইটেম পাচ্ছি, একটা ত্রিকোণাকার আর দ্বিপিরামিড। আর আমরা এর আগে যেটা বলেছিলাম sp3 এর ক্ষেত্রে, ওটা ছিল আমাদের কোনটা, টেট্রাহাইড্রাল, চতুস্তলকীয় বলা হয়েছিল, টেট্রাহাইড্রাল। সেক্ষেত্রে কিন্তু আমাদের প্রত্যেকটা কোণ হবে আমাদের 109 ডিগ্রি 28 মিনিট।
আর এটার ক্ষেত্রে আমাদের ত্রিকোণাকার দ্বিপিরামিড হওয়ার জন্য অ্যাঙ্গেলটা আমাদের এই দুটো আইটেমের অ্যাঙ্গেল পাবো। ঠিক আছে, অ্যাঙ্গেলটা আমাদের দুই ধরনের অ্যাঙ্গেল পাবো। এগুলো আসলে বিন্যাস নির্ভর করে এই ভ্যালেন্স শেলের এইগুলোর উপরে। 1 2 3 4 5 এই ভ্যালেন্স শেলের ইলেকট্রন যখন মিশ্রিত হচ্ছে, এখানে শেপ তখন চলে আসতেছে আমাদের এই আকৃতি দেখে। আর এই আকৃতি দুই ধরনের কোণ পাবো আমরা, একটা 120 ডিগ্রি পাবো আর 90 ডিগ্রি পাবো। ওকে, জি স্যার। আচ্ছা ওকে, ভেরি গুড। আমরা বুঝতে পেরেছি যে sp3d সংকরণের তোমার কিরূপ হয়ে থাকবে, এটা আমরা বুঝতে পেরেছি। আর এরপরে আমরা আসতে যাচ্ছি sp3d2 সংকরণটা। আরেকটা হলেই আমাদের মোটামুটি তোমাদের ইন্টারমিডিয়েট সংকরণটা হয়ে যাবে। আরেকটি করলে আমাদের মোটামুটি হয়ে যাবে, সেটি হচ্ছে sp3d সংকরণ, sp3d2 সংকরণ। ইয়াতে কোনো অবজেকশন আছে? এনি প্রবলেম, এনি কোশ্চেন? আর সমস্যা নাই। তাহলে আমরা sp3d2 তে যাই, sp3d2 সংকরণে আমরা যাই। এই যে sp2 একটু সংযোগ করতে হবে, গোটা লেখায় একই থাকবে, আমাদের একটুখানি আমরা বাড়িয়ে দিব। হ্যাঁ, একটুখানি বাড়িয়ে দিব, ওটা হচ্ছে sp3d2 সংকরণ। তার মানে আগে ছিল একটি ডি, এখন হবে তোমার দুইটা ডি। আমরা আবার বলতেছি, আগে ছিল একটি ডি, এখন দিচ্ছি আমরা দুটো ডি। তাহলে কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি এস অরবিটাল, তিনটি পি অরবিটাল এবং দুইটি ডি অরবিটাল। কয়টি বলা হচ্ছে? দুইটি ডি অরবিটাল। দুইটি ডি অরবিটালের মিশ্রণের ফলে সমশক্তি সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট, সমধর্ম বিশিষ্ট ছয়টি আমাদের ছয়টি সংকর অরবিটাল সৃষ্টি করাকে বলা হচ্ছে আমাদের sp3d2 সংকরণ। বলা হবে sp3d2। তাহলে একটা এস, তিনটা পি আর দুটো ডি। দুটো ডি বলতে আরেকটা ডি এখানে আসবে, সেই ডিটা হচ্ছে কিরূপ হবে আমাদের দেখে নেই। আমরা বললাম অক্ষর উপর দিয়ে অতিক্রমণটা বেশি হয়ে থাকে। হ্যাঁ, আমরা যদি এটাকে এক্স অক্ষ ধরতে চাই, এক্স অক্ষ, এটা যদি ওয়াই অক্ষ বলি, এটাকে যদি জেড অক্ষ বলি, তাহলে এক্স আর ওয়াই অক্ষের উপর দিয়ে তোমার এই লোবগুলো যাবে, ডাম্বেল থাকবে, এটাকে বলা হচ্ছে ডি এস স্কয়ার ওয়াই স্কয়ার। আমরা বলছি ডি এস স্কয়ার ওয়াই স্কয়ার, এটা হচ্ছে আমাদের ডি এর আরেকটি লোব। তাহলে একটা এস, এই তিনটা পি আর দুইটা ডি, তাহলে 1 2 3 4 5 6, এই ছয়টা মিশ্রিত হয়ে আমাদের সমশক্তি সম্পন্ন ছয়টা, একটা, এই দুইটা, এই তিনটা, এই চারটা, আগে চলে এই পাশে একটা, তাই না? কারণ এই জায়গায় তোমার আগেরটা ওইটা ওই পাশের মতন দুটো চলে আসবে, তখন তার কাঠামোটা বলা হবে আমাদের বলা হবে অষ্টতলকীয়, অক্টাহাইড্রাল অর্থাৎ অষ্টতলকীয় কাঠামোটা হয়ে থাকে। sp3d2 তে তোমার কাঠামোটা হবে অষ্টতলকীয়, অষ্টতলকীয় আমরা কাঠামো বলবো। তাহলে যে সকল মৌলের যোজ্যতা স্তরে কমপক্ষে 6টি ইলেকট্রন থাকবে, তারা তোমাদের sp3d2 সংকরণ দেখাবে। অর্থাৎ 6টা বা 7টা থাকবে, তারা তোমার sp3d2 সংকরণ দেখাবে। তাহলে পর্যায় সারণীর আমাদের তৃতীয় পর্যায়ে যদি মৌল বলি, তো সালফার মৌল দেখাবো। সালফার মৌলের ক্ষেত্রে 6টি ইলেকট্রন আছে, তাহলে 6টির কম থাকলে আমাদের sp3d2 সংকরণ দেখাবে না, খেয়াল রাখতে হবে। যদি 6টি ইলেকট্রনের কম থাকে, তাহলে কিন্তু sp3d2 সংকরণটা দেখাবে না। আমরা খেয়াল রাখবো, 6টি ইলেকট্রন থাকলে sp3d2 সংকরণটা আমরা দেখবো বা জানবো। তাহলে এটার কাঠামোটা হবে অষ্টতলকীয় কাঠামো। আমরা কিন্তু এই জ্যামিতিক নামগুলো খেয়াল রাখবো অবশ্যই। আমি আবার বলছি, জ্যামিতিক নামগুলো তোমাদের পরীক্ষায় খুবই আসে, তোমাদের এমসিকিউতে আসবে, বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এগুলো খুবই আসে আর কি। ঠিক আছে, যে কোন যৌগটার জ্যামিতিক আকৃতি কি, তোমাকে এক্সাম্পল দিয়ে দিল যে PCl5, এই যৌগটার জ্যামিতিক গঠন কিরূপ হয়ে থাকবে, তখন তোমাকে PCl5 এর ফসফরাসের স্ট্রাকচার দেখে, ইলেকট্রনিক কাঠামো দেখে হিসাব করতে হবে এটার আমাদের কি আসতে পারে। অনুরূপ ভাবে এই অষ্টতলকীয় মানে এখানে এই মৌলটার আমাদের কমপক্ষে তোমার হচ্ছে কয়টা, 6টি। তাহলে 6টি যাদের ইলেকট্রন থাকবে, 6টার কম থাকলে কিন্তু হবে না। আমরা সালফার দিয়ে বলতে পারি, যেমন SF6 সালফার হেক্সাফ্লোরাইড, এই যৌগটার মধ্যে sp3d2 সংকরণ পাবো। আমরা বলতেছি সালফার দিয়ে উল্লেখ করলে, সালফারের ভ্যালেন্স ছেলে হচ্ছে আমাদের, সালফারটা কত আমাদের 16, 16 হলে আমাদের কত হচ্ছে যে এখানে 3s2 3px2 3py1 3pz1 আর 3pz দুটো ভাগ হচ্ছে।
10 দিয়ে 12 14 15 16, তাহলে আমরা এখানে 16 পেয়ে গেলাম। এখন সালফারকে আমরা কি করবো, এক্সাইটেড আমরা এই জায়গায় বসা দিচ্ছি মানটা আগের ক্ষেত্রেই। তাহলে এখানে দুটো আছে পেয়ার, 3s টা পেয়ার আছে আর 3px টা পেয়ার আছে। এই দুটো পেয়ার আমাদের তখন আমাদের 3d স্কয়ার আসতেছে একটা এখানে 1, আর 3d x স্কয়ার y স্কয়ার এখানে আসতেছে একটা 1। তাহলে এক সরি এখানে তো না, আমাদের নিচের দিকে আসবে আর কি, এখানে না, এটা ফাঁকাই থাকবে আমাদের, এটা ফাঁকাই থাকবে আমাদের। এই যেটা ফাঁকাই পাচ্ছি আমরা এই জায়গায় দেখিয়ে দেবো যে উত্তেজিত অবস্থায়, সালফারের মাথায় স্টার চিহ্ন বলতে বুঝবো উত্তেজিত অবস্থায়। এখানে তোমার এখানে একটা আসতেছে 3d x স্কয়ার y স্কয়ার, এই জায়গায় একটা আসতেছে। তাহলে 1 2 3 4 5 6, এই 6টি কিন্তু আনপেয়ার ইলেকট্রন হয়ে গেল। এখন আমরা সালফার লিখবো সংকরিত, যে সংকরিত লিখবো। সংকরিত বলতে আমাদের কয়টি তোমার সংকরিত হবে, যেহেতু এখানে 1 2 3 4 5 6টি আছে আনপেয়ার্ড, তাহলে এখানে 6টি তোমার সংকরিত হয়ে sp3d2 সংকরণ তৈরি করবে। sp3d2 লিখে আমরা মাথায় দেবো 1, sp3d2 দিয়ে আমরা 1 দিব। হ্যাঁ, sp3d2 দিয়ে 1 দিচ্ছি আমরা। আরেকটি হচ্ছে 1 2 3 4 5টা হয়ে গেল, আর আরেকটি আমরা দিব sp3d2 1, 6টা হয়ে গেল। আমরা কিন্তু যে sf6 যৌগটার মধ্যে সংকরণটা কি হবে, এটা কিন্তু সূত্রের সাহায্যে আবার বের করতে পারবো। যে আমরা কি দিব আগে, এখানে হাফ গুণন সালফার মৌলের কেন্দ্রীয়, আর সালফার মৌলের দ্রব্যতা স্তরে আছে 6টি ইলেকট্রন, প্লাস একযোজী মৌল আছে 6টি, -0 প্লাস 0, তার মানে এখানে 6 পাচ্ছি। 6 বলতে sp3d2 সংকরণ পাচ্ছি, এটা আমরা খেয়াল রাখবো, sp3d2 সংকরণটা পাচ্ছি আমরা। ক্লিয়ার? ঠিক আগের মতোই sp3d এর মতোই, একটু চেঞ্জ হচ্ছে, এখানে আরেকটি ডি সংযুক্ত হচ্ছে। আগে ছিল খালি sp3d, এই জন্য আমি আগের জায়গায় দেখে দিচ্ছি, খালি এখানে একটা জায়গায় 2টি হবে আর 5টির জায়গায় 6টি হবে। তাহলে sp3d2 সংকরণে কোন পরমাণুর যোজ্যতা স্তরের অসম শক্তির একটি s 3টা p এবং 2টা p d অরবিটালের স্তরের ফলে সমশক্তি সম্পন্ন, সম আকৃতি বিশিষ্ট, সম ধর্ম বিশিষ্ট 6টি সংকর অরবিটাল সৃষ্টি করাটাকে বলা হচ্ছে আমাদের sp3d সংকরণ। এটা হবে d2 সংকরণ, sp3d2 সংকরণ। ঠিক আছে, আমরা এখন উদাহরণ লিখতেছি সালফার হেক্সাফ্লোরাইড, এর নামটা হচ্ছে সালফার হেক্সাফ্লোরাইড। কেন্দ্রীয় মৌলের সংকরণটা হবে সালফারের ক্ষেত্রে। সালফারের ক্ষেত্রে আমাদের কাঠামোটা হবে, এখানে বলা হয়েছে এটা হচ্ছে অষ্টতলকীয়, জ্যামিতিক নামটা হবে অষ্টতলকীয়। কোণটা হবে তোমার 90 ডিগ্রি, খেয়াল রাখবো কোণটা হবে 90 ডিগ্রি এবং হবে তোমার অষ্টতলকীয় কাঠামো দেখতে পাবো। তাহলে সালফার দিব কেন্দ্রে, দেওয়ার পর 6টা দিব আমরা লোভ, ঠিক আছে। এখানে নিয়ন দিয়ে আমরা দেখানো হলো, এখানে 3 6 1, এই যে এটা সহ আসতেছে, এখানে সাই দিয়ে sp3d2 সংখ্যক বুঝাচ্ছি আমরা। তারপরে এখানে ক্লোরিন না দিয়ে আমরা দেওয়া আছে এখানে ফ্লোরিন, এফ আমরা একইভাবে দেখিয়ে দিব। ক্লোরিনটা হচ্ছে 9 বলতে 1s2 2s2 2px 2py আর 2pz, একইভাবে 2 2 1, এই যে 2pz বিজোড় ইলেকট্রন রয়েছে। 2pz অরবিটালে একটি সিঙ্গেলই থাকার জন্য তোমার এই ফ্লোরিন যে মৌলটা আছে তার তোমার পিজেড আসবে এখানে সংযুক্ত হবে। ফ্লোরিনের ক্ষেত্রে পি অরবিটালটা এখানে যুক্ত হয়ে আমাদের sp3d2 সংকরণ তৈরি করতে হবে। ঠিক আছে, মিশিয়ে নেই। ক্লোরিন ক্লোরিন ক্লোরিন, আমরা যখন sp3d2 বলবো তখন সংকরের নামটা বলবো তোমার হচ্ছে অষ্টতলকীয় কাঠামো। অষ্টতলকীয় কাঠামো ক্ষেত্রে যে সকল মৌলের যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকবে, 7টা হলেও চলবে, যেমন IF5 হতে পারে, আয়োডিন পেন্টাফ্লোরাইড, এর মধ্যে কিন্তু sp3d2 থাকবে।
আমরা সালফার দেখাচ্ছি সরাসরি, সালফারের ভ্যালেন্স সেলে 6টা ইলেকট্রন আছে, এই জন্য 6 দিচ্ছি, হাফ ইন্টু 6 থার্ড ব্র্যাকেট দিয়ে, প্লাস একযোজী মৌল 6টি আছে, -0 প্লাস, যেটা আয়ন না এটা যৌগ, অতএব 6 আসতেছে যোগফলটা। এখন এর মানটা হচ্ছে sp3d2 সংকরণটা আমরা পাইলাম। এখন আমরা ওই একইভাবে একই স্ট্রাকচার একটু চেঞ্জ হওয়ার জন্য আমরা আগেরটার মধ্যে এখানে দেখিয়ে দিলাম যে sp3d2 সংকরণটা কিরূপ হচ্ছে আর কি। দেখো এটার মধ্যে এনি কোশ্চেন, তোমাদের কোনো সমস্যা আছে এর মধ্যে? আশা করি বুঝতে পেরেছো যে sp3d2 সংকরণটা কি। এখান থেকে যে প্রশ্নগুলো আসবে তোমাদের বিভিন্ন প্রশ্ন দিয়ে আসতে পারে, যেমন SF6 অণুর সংকরণটা ব্যাখ্যা করো, হ্যাঁ, বা তোমার এগুলি আমাদের বক্স আকারে তোমার প্রশ্ন মানে বিভিন্ন ভাবে এগুলোকে নিয়ে আসতে পারে, যেমন TeF6 টেলোরিয়াম হেক্সাফ্লোরাইড, এই যৌগটার মধ্যে আমরা একই সংকরণ পাবো। এটার মধ্যে কোনো সমস্যা আছে? আর সমস্যা না থাকলে আমরা একটু প্রশ্ন আইটেমে যাই, কি ধরনের প্রশ্নগুলো হতে পারে। এনি কোশ্চেন? আচ্ছা, যেহেতু প্রশ্ন নাই তো আমরা একটু মিশাই। হ্যাঁ, প্রশ্নগুলো উদ্দীপক আর কি আসতে পারে, আমরা একটু সৃজনশীল প্রশ্নগুলো ব্যাখ্যা করতে চাচ্ছি। যেমন ধরো দুটি মৌল বলা হলো, এ মৌল, এই মৌল আর বলতে পারো যোজ্যতা স্তর। এখানে আমাদের বলা হচ্ছে এ একটি মৌল, বি একটি মৌল। এ মৌলের ভ্যালেন্স শেলটা হচ্ছে NH2 NP, তোমার দেওয়া আছে কত এখানে 4, আর দেওয়া আছে NH2 NP দেওয়া আছে 5, এখানে n এর মান দেওয়া আছে n, কোয়ান্টাম সংখ্যা n, n বলতে প্রধান কোয়ান্টাম সংখ্যা, n দিয়ে আমাদের উদ্দীপক তৈরি করা হচ্ছে। এখানে যদি বলি আমরা এখানে কত 3 দিচ্ছি, এখানে 2 দিচ্ছি, আমরা n এর মান পাচ্ছি কত, একটা a এর জন্য n এর মানটা 3 আর b এর জন্য হচ্ছে n এর মানটা 2। এখন প্রশ্ন হচ্ছে উদ্দীপকের তোমার গয়ের প্রশ্ন, প্রয়োগমূলক যেগুলো প্রশ্ন হয়, হ্যাঁ, গয়ের জন্য এটা কিরূপ হতে পারে, প্রয়োগমূলক যে প্রশ্নগুলা এটাকে আমাদের নিরূপণ করে। প্রশ্নটা হচ্ছে যে AB উদ্দীপকের AB6 যৌগের মধ্যে AB6 অণুর সংকরণ ব্যাখ্যা করে। এর সংকরণটা কি হবে, তার সংকরণটা আমাদের লিখে আগে আমাদের কি করতে হচ্ছে, এই অণু সংকরণটা বাই করতে হবে, তারপরে আমাদের আগে মৌল বাই করতে হবে, এ মৌলটা কি বি মৌলটা কি। প্রথম কাজটা হচ্ছে এ মৌল কি বি মৌল কি এটা আগে বের করতে হবে। দ্বিতীয় কাজটা হচ্ছে এ মৌল বি মৌলটা বের করার পর আমাদের কি করতে হবে, এ মৌল বি মৌলটা বের করার পর তারপরে আমাদের ওই সংকরণে এই সূত্রের সাহায্যে বের করতে হবে। এখানে আমরা আগে এটা বাই করি, দেওয়া আছে যোজ্যতা স্তর, যোজ্যতা স্তরের মান দেওয়া আছে 3, তাহলে এটার জন্য পাচ্ছি কি আমরা এখানে 3, এই যে NH2 এর মানটা 3, তাহলে 3s2 3p4, তার আগে কিন্তু আমাদের 2s2 থাকবে, 2p কত থাকবে আমাদের 6, তাহলে থাকবে আমরা 1s2, 2 2 এ 4, 6 এ 10, 2 এ 12 আর 4 এ 16, তাহলে 16 হচ্ছে কোন মৌলের পরমাণু সংখ্যাটা, সালফার। তখন আমাদের এটাকে রিপ্লেস হয়ে আসতেছে সালফার। তুমি আসো এখানে বি এর ক্ষেত্রে আসো, এখানে n এর মান 2 দেওয়া আছে, তাহলে 2 দেওয়া হলে কত হচ্ছে তোমার হচ্ছে 2s2 আর 2p5, 2s2 2p5, তাহলে তার আগেরটা হচ্ছে আমাদের 1s2 দেওয়া আছে, তাহলে 1s2 কোন মৌলের, 2 2 এ 4 আর 5 এ 9, তাহলে ফ্লোরিন মৌল আমরা পেয়ে গেলাম একটা। এটা হচ্ছে সালফার আর বিটা হচ্ছে ফ্লোরিন, এটা হচ্ছে আমাদের সালফার আর বিটা হচ্ছে কি আমাদের ফ্লোরিন। আমাদের গয়ের যে প্রশ্নগুলো হবে তোমাদের পরীক্ষা যেগুলো আসে, আমরা এটা পেয়েছি সালফার আর বিটা পেয়ে আমরা পাইলাম কত দেখি ফ্লোরিন মৌল, কারণ এবিটা আমাদের ইন্ডিকেট হয়ে গেছে, কারণ AB6 মানে কি এটা সালফার আর বিটা হচ্ছে ফ্লোরিন, তার মানে SF6 পেয়ে গেলাম আমরা। উদ্দীপকের AB মৌলের তোমরা আগে পরিচয় দিতে হবে, ইলেকট্রন স্ট্রাকচারটা দেখিয়ে দিয়ে পরিচয় দেওয়ার পর এই AB থেকে আমরা AB6 থেকে নিয়ে আসতেছি SF6, তারপরে এখানে সেন্টার মৌল হচ্ছে কেন্দ্রীয় মৌল সালফার, তার আমরা সূত্রের সাথে সংকরণটা বের করে নেব। নেওয়ার পর আমরা কি আসতেছে তোমার আমরা এই সালফারটাকে আমরা এর আগে যখন দেখানো হলো কিন্তু তার সংকরণটাকে উল্লেখ করবা, ইলেকট্রনিক স্ট্রাকচার দিয়ে তার সংকরণটাকে দেখাতে হবে।
দেখানোর পর তারপরে আমরা তোমার এই ফিগারে আমরা চলে আসবো, তোমার হচ্ছে যে এই চিত্র চলে আসবো। সালফারটা দিব আর কেন্দ্রে এখানে ফ্লোরিন দিচ্ছি না এফ, তাহলে এখানে সিএল না দিয়ে আমরা এফ দিব। হ্যাঁ, আমরা সালফার দিলে এখানে আমরা এখানে তোমার এফ দিয়ে উল্লেখ করে দেখিয়ে দিব যে এটা সংকরণটা কি আসতেছে, এফ। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের আশা করি এই বিষয়ে আর সমস্যা নাই, কারণ আমরা এই বিষয়টা একটা বিস্তারিত আলোচনা করা হয়ে গেল যে কিভাবে বললাম যদি কোনো পরমাণুর যোজ্যতা স্তরে 6টি ইলেকট্রন থাকে, 6টার কম থাকলে এই সংকরণ দেখাবে না। ভ্যালেন্স শেলে কমপক্ষে 6টা থাকতেই হবে, 6 বা 7 হতে পারে তোমার, কিন্তু 5টা বা 4টা থাকলে sp3d2 সংকরণ দেখাবে না। তাহলে কমপক্ষে 6টা, 6এর এক্সাম্পল দেওয়া আছে সালফার হেক্সাফ্লোরাইড, সালফার পাচ্ছি আমরা হেক্সাফ্লোরাইড। এই 6টা থাকলে, এই 6টা থাকলে তখন তারা sp3d2 সংকরণ দেখাবে। এগুলা অসম শক্তির একটা এস, 3টা পি আর একটা ডি এর মিশ্রণের ফলে সমশক্তি, সম আকৃতি এবং সমধর্ম বিশিষ্ট 6টি সংকর অরবিটাল সৃষ্টি করবে। 6টি সংকর অরবিটাল সৃষ্টি করাটাকে sp3d2 সংকরণ বলা হচ্ছে। এর মধ্যে কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন জিজ্ঞাসা করতে পারো। শিক্ষার্থীবৃন্দ, আমরা সংকরণ সম্পর্কে জানতে পেরেছি, আমরা একটু মোটামুটি বুঝতে পারছি যে তোমার সংকরণটা কি হবে, sp3d2টা কি হবে। গত ক্লাসে তোমার sp নিয়ে আলোচনা হয়েছে, তার আগে ক্লাসে sp2, তার আগে ক্লাসে sp, আমরা মোটামুটি সবগুলা পর্যায়ক্রমে সবগুলা তোমাদের আলোচনা মানে করা হয়েছে আর কি। এরপরে আমরা নতুন টপিকে যাব, VSEPR তত্ত্বটা, ঠিক আছে, VSEPR তত্ত্বটা। তোমরা এই সংকটকালীন সময় বাসায় থাকবে, হ্যাঁ, বাসায় থাকবে, একটু সময়টা বৈশ্বিক একটা চলছে মহামারী, এই সময়টা খুবই খারাপ সময় যাচ্ছে। তোমরা একটু অবশ্যই সরকারি নির্দেশনা, স্বাস্থ্যবিধি মেনে চলবে, বাসায় থাকবে, আর আর এই ক্লাসগুলো অবশ্যই করবে। এই বিভিন্ন ক্লাসগুলো বিভিন্ন বিষয় আমাদের দিনাজপুর সরকারি সিটি কলেজ থেকে আয়োজিত যে ক্লাসগুলো হচ্ছে, সেই ক্লাসগুলো তোমরা যদি ফলো করো অবশ্যই তোমরা ভালো করবে, এটা আমার দৃঢ় বিশ্বাস। আমাদের মোটামুটি সবগুলো ডিসকাশন করা হচ্ছে, সব বিষয় তোমাদের আলোচনা করা হচ্ছে। আমাদের সুযোগ্য আমাদের অধ্যক্ষ মহোদয় এই আমাদের ক্লাসগুলো আয়োজন করেছে, আমরা সেই অনুযায়ী রুটিন অনুযায়ী আমরা ক্লাস নিচ্ছি। প্রতিদিন তোমাদের ক্লাস, সপ্তাহে 6 দিনই ক্লাস হচ্ছে। অতএব এই ক্লাসগুলো তোমরা করবে, আর সমস্যাগুলো অবশ্যই আমাদের জানাবে বা ফোনও করতে পারো। আর তারপরে যখন তোমাদের পরিবেশ স্বাভাবিক হয়ে যাবে, যখন তোমরা ক্লাসে আসবে, তখন আমরা বিস্তারিত তোমাদের এগুলো নিয়ে আরো আলোচনা করব, আরো বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা ডিসকাশন করব, বিভিন্ন সমস্যাগুলো নিয়ে আমরা তখন ডিসকাশন করব।